বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগনেন্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে, আর আমার বাবাও জানে না তার নতুন স্ত্রীর রিপোর্টে সই করবে তার নিজের মেয়ে। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রুগীর ভিড় ছিল বেশ ভালো, একের পর এক রুগী দেখছিলাম। ঠিক তখনই আমার সহকারী এসে বলল, ম্যাডাম নতুন একজন রুগী এসেছেন, প্রেগনেন্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভেতরে পাঠান। দরজা খুলে ভেতরে ঢুকতে আমার হাতের কলমটা থেমে গেল। মহিলাটার বয়স আনুমানিক 43 বছর, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জার অস্বস্তির ছাপ, কিন্তু সেই মুখ আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটা ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনের নতুন শুরু। সেদিনই জানতে পেরেছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিলেন, এখনও ডিভোর্স না দিয়ে এই নতুন সংসার শুরু করেছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেননি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গেই থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী, তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙেও বাস্তবে শেষ করে দিয়েছেন। ম্যাডাম, মহিলাটাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি ইতস্তত করে বললেন, আসলে 2 মাস ধরে শরীর খারাপ হচ্ছে না, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলাম, আপনার বয়স কত? 43। আপনার স্বামীর বয়স কত? তিনি হালকা হেসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ করে থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম, তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছিল এই বয়সে মা হওয়া কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। আর চোখে সে আশাভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো। রাগ, ঘৃণা নাকি করুণা, আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতেই মা বললেন, মা আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয়? আমাদেরকে কেন? মাও উত্তর জানতেন না। ফোন রেখে আবার রুগীর ফাইল খুললাম। ফাইলের উপর বড় অক্ষরে লেখা স্বামীর নাম পড়তেই আমার বুক ব্যথা করে উঠল। নামটা ছিল আমার বাবার নাম। বিকেলের দিকে চারপাশটা কেমন যেন থমথম হয়ে এলো। চেম্বারের এসিটা সচল থাকা সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। টেবিলের উপর রাখা রিপোর্টের খামটার দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের টেকনিশিয়ান একটু আগেই রিপোর্টটা দিয়ে গেছে। রিপোর্টে যা এসেছে তা এক কথায় মিরাকেল। 43 বছর বয়সে প্রাকৃতিকভাবে কনসিভ করা কঠিন হলেও বাবার দ্বিতীয় স্ত্রী, যার পুরো নাম সুরাইয়া বেগম, তিনি সত্যি সত্যিই গর্ভবতী। পজিটিভ রেজাল্টটা জলজল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টের কাগজটা ফাইলবন্দি করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইয়া বেগমের পেছনের গল্পটাও জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইয়ার আগের শ্বশুরবাড়ির এলাকা, তার মাধ্যমেই জানতে পারলাম সুরাইয়া বেগম আসলে একজন ডিভোর্সি নারী, দেখতে সুন্দরী, মার্জিত। আগের সংসারে তার 16 বছরের একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছে থাকে। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেননি সুরাইয়া। সমাজ আর আইনের মারপ্যাচে হেরে গেছেন, আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মরিয়া হয়ে একটা বাচ্চা চাইছেন, হয়তো একাকিত্ব গোছাতে কিংবা নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না, যে পুরুষটাকে আঁকড়ে ধরে তিনি নতুন স্বপ্ন বুনছেন, সেই পুরুষটা অলরেডি একটা জ্যান্ত অতীত তার বৈধ স্ত্রীকে মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেল ঠিক 4টায় সুরাইয়া বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উৎকণ্ঠার আশা একাকার হয়ে আছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার টেস্ট পজিটিভ, ইউ আর প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যেই সুরাইয়া বেগমের চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। সেই কান্না আনন্দের, সেই কান্না স্বস্তির। টেবিলের ওপাশ থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা? তিনি তো হয়তো জানেনও না আমার মায়ের কষ্ট ও অস্তিত্বের কথা। সত্যি বলছেন ম্যাডাম, আল্লাহর অশেষ রহমত। সুরাইয়া বেগম চোখ মুছে বললেন, ওনাকে এখনই ফোন করে জানায়। উনি শুনলে যে কি খুশি হবেন। এই বয়সে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন, ভাবতেই পারেননি। আমার চোয়াল শক্ত হয়ে এলো।
হাত কাঁপছিল, কিন্তু টেবিলে হাতটা চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সুরাইয়া বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা হাজব্যান্ড, অর্থাৎ আমার জন্মদাতা পিতা। সুরাইয়া বেগম হাসি মুখে ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দিলেন। হয়তো তিনি চাইলেন এই খুশির খবরটা ডাক্তারের সামনে ওনাকে দিতে। ওপাশ থেকে বাবার চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? টেস্ট করানো হয়েছে? ডাক্তার কি বলল? বাবার গলাটা 6 বছর পরও শুনলাম, একটুও বদলায়নি। ঠিক এই গলায় একসময় আমাকে মা বলে ডাকতো, আজ অন্য এক নারীর জন্য সেই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইয়া বেগম লাজুক হেসে বলেন, হ্যাঁ চেম্বারেই আছি। ডাক্তার ম্যাডাম বললেন পজিটিভ, আমি মা হতে চলেছি। ওপাশ থেকে বাবা যেন আনন্দে চিৎকার করে উঠলেন, সত্যি বলছো সুরাইয়া? ও খুদা, আমি এখনই আসছি। তোমার চেম্বারের ঠিকানাটা বলো, আমি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, উপরে আসছি। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম আপনার চেম্বারের নাম আর ফ্লোরটা ওনাকে একটু বুঝিয়ে বলুন না, উনি ঠিক চিনতে পারছেন না। সুরাইয়া বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনের ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়েই অন্য এক মহিলার সাথে ঘর করছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের ওপার থেকে বাবার উত্তেজিত কণ্ঠ শোনা গেল, হ্যালো ডাক্তার সাহেব, শুনলাম সুরাইয়া কনসিভ করেছে, অনেক ধন্যবাদ আপনাদের। চেম্বারটা কত তালায়? আমি গভীর একটা শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপলো না, বরং এক অদ্ভুত শীতলতায় রূপ নিল। আমি ফোনের স্পিকার মুখে রেখে অত্যন্ত স্পষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, ল্যাবেই ডায়াগনস্টিক, লিফটের 4 তলা, রুম নাম্বার 405, চলে আসুন বাবা। বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখাদ নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কে কথা বলছেন? বাবার কণ্ঠস্বর এবার ভয়ে আর অবিশ্বাসে কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুরাইয়া বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে তখনও হাসি রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতে পারছেন না এখানে কি ঘটছে। আমি রিপোর্টটা বন্ধ করে চেয়ার ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগমের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, রিপোর্টের নিচে সইটা ভালো করে দেখে নেবেন, ওখানে আমার নাম লেখা আছে, ডাক্তার মেহজাবিন রহমান। নামটা উচ্চারণ করে আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না। সুরাইয়া বেগমের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমার ভেতরের এতদিনের জমাট বাঁধা ক্ষোভটা যেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। তিনি পাথরের মূর্তির মতো বসে রইলেন, যেন আমার নামটা ওনার মাথায় কোনো বজ্রপাতের মতো আঘাত করেছে। আমি দ্রুত আমার অ্যাপ্রনটা খুলে চেয়ারের হাতলে রাখলাম, ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সহকারীর উদ্দেশ্যে জোরে ডাক দিলাম, কাউসার, বাকি রোগীদের সিরিয়াল অন্য ডাক্তারকে শিফট করে দাও, আমার বাসায় একটা ইমার্জেন্সি আছে, আমি এখনই বের হচ্ছি। সুরাইয়া বেগম তখনও ঘর থেকে বের হতে পারেননি। তিনি কাঁপানো গলায় বললেন, ম্যাডাম আপনি আপনার স্বামী উপরে আসার আগে ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, উত্তর পেয়ে যাবেন। আর কোনো কথার সুযোগ না দিয়ে আমি দ্রুত পায়ে চেম্বার থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার তাড়াহুড়োর পেছনে শুধু বাবার মুখোমুখি না হওয়ার জেদ ছিল না, ছিল মায়ের সেই ফোন কলটা। মা বলেছিলেন বাবার কোনো এক আত্মীয় আমাদের হন্যে হয়ে খুঁজছে এবং কোনো জরুরি কথা বলছে। 6 বছর যে মানুষগুলো আমাদের অস্তিত্ব ভুলেছিল, আজ হঠাৎ তাদের এই আগমন আমার মনে এক তীব্র কৌতূহল আর সন্দেহের জন্ম দিয়েছে। নিশ্চয়ই কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে এর পেছনে। আমি লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামলাম। ল্যাবএইডের পার্কিং লটের দিকে যাওয়ার সময় দূর থেকে দেখলাম একটা চেনা অবয়ব গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নামছে, আমার বাবা। 6 বছরে ওনার চুলে পাক ধরেছে, শরীরটা কিছুটা ভারী হয়েছে, কিন্তু ওনার সেই চেনা অবয়বটা এখনও একই রকম আছে। আমি একটা পিলারের আড়ালে নিজেকে লুকালাম। বাবা প্রায় দৌড়ে লিফটের দিকে চলে গেলেন। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত উত্তেজনা। উনি ভাবতেও পারেননি ওনার নতুন স্ত্রীর গর্ভধারণের রিপোর্ট সই করা ডাক্তার আর কেউ নয়, ওনারই ফেলে আসা মেয়ে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে বসলাম। ধানমন্ডির জ্যাম পেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম, তখন আমার বুকটা ডিপ ডিপ করছে। তাড়াহুড়ো করে ফ্ল্যাটের বেল চাপতে মা দরজা খুলে দিলেন। মায়ের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা আর আতঙ্কের ছায়া। আমি ঘরে ঢুকে এই ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে বললাম, মা কে এসেছে? কোথায় সে? মা ড্রয়িং রুমের ভেতরের দিকে ইশারা করলেন। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ওনাকে আমি চিনি, বাবার গ্রামের দূর সম্পর্কের চাচাতো ভাই কাশেম আঙ্কেল। একসময় গ্রামের জমি জমা ওনারাই দেখাশোনা করতেন। আমাকে দেখে কাশেম আঙ্কেল সোফা ছেড়ে দাঁড়িয়ে বললেন, ওনার হাতে একটা পুরনো ফাইলের মতো, মেহজাবিন, মারে কত বড় ডাক্তার হয়েছিস তুই, তোকে দেখে কত ভালো লাগছে। আমি ওনার কুশল বিনিময়ের কোনো জবাব না দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। অত্যন্ত শক্ত গলায় বললাম, আঙ্কেল ভূমিকার প্রয়োজন নেই, 6 বছর পর হঠাৎ আমাদের কেন খুঁজছেন সেটা পরিষ্কার করে বলুন। কাশেম আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আসলে মা, তোদের খোঁজ আমি অনেক দিন ধরেই করছি। তোদের ফোন নাম্বারটা পাচ্ছিলাম না। গ্রামের জমির একটা জরুরি বিষয়ে তোদের সই লাগবে। জমির বিষয়? আমাদেরকে কেন? আমি ব্রু কুচকে তাকালাম। কাশেম আঙ্কেল ফাইলটা টেবিলের উপর রেখে গলাটা নামিয়ে
বললেন, তোর দাদা রেখে যাওয়া পৈতৃক যে বড় জমিটা আছে গ্রামের বাজারে, যেখানে একটা মার্কেট করার কথা চলছিল, তোর বাবা সেই জমিটা পুরোটা বিক্রি করে দেওয়ার জন্য বায়নানামা করেছে। ওনার নাকি এখন হুট করে অনেক টাকার দরকার, কিন্তু মা দলিলের আইনি কাগজ ঘেঁটে দেখা গেছে তোর দাদা মরার আগে এই জমির একটা বড় অংশ তোর আর তোর মায়ের নামে লিখে দিয়ে গেছেন। তোদের দুজনের সই ছাড়া তোর বাবা এই জমি এক কাঠাও বিক্রি করতে পারবে না। পার্টি ওনাকে টাকার জন্য চাপ দিচ্ছে, ওদিকে সই ছাড়া রেজিস্ট্রি হচ্ছে না, তাই ওনার এক প্রকার বাধ্য হয়ে তোদের খোঁজে লোক পাঠাতে হয়েছে। আমার কপালে চিন্তার ভাঁজ পড়লো। এতক্ষণে পুরো ছকটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বাবার এই জরুরি খোঁজের পেছনে কোনো অনুশোচনা নেই, আছে শুধু টাকা লোভ আর জমির তাগিদ। ও আচ্ছা, তার মানে এই জন্য আজ 6 বছর পর ওনার আমাদের কথা মনে পড়েছে। আমার গলার স্বর কাঁপছিল রাগে আর অপমানে। যখন আমার মাকে ফেলে গিয়ে অন্য নারীর আঁচল ধরেছিলেন, তখন ওই জমির ভাগিদারীদের কথা মনে ছিল না। আর যখন টাকা টান পড়েছে, তখন নিজের ফেলে আসা মেয়ে আর বৈধ স্ত্রীকে মনে পড়েছে, শুধু 2টা সইয়ের জন্য। মা সোফায় বসে চুপচাপ শুনছিলেন। ওনার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাশেম আঙ্কেল মাথা নিচু করে বললেন, টাকার ওনার খুব দরকার, কিন্তু মা জমিটা তোদের হকের। তোরা সই না দিলে তোর বাবা কিছুই করতে পারবে না। ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠলো। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসছে। আমি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বাবার চেনা, কিন্তু এবার সম্পূর্ণ উত্তেজিত এবং কাঁপতে থাকা কণ্ঠস্বর ভেসে এলো। মেহেজাবিন, তুই ল্যাব এইডের ডাক্তার? তুই আমার সাথে এটা করলি? মা সুরার নিচে এসে কাঁদতে কাঁদতে আমাকে সব বলছে। তুই আমার মেয়ে হয়ে ওনাকে এভাবে অপমান করলি। আমি ফোনের স্পিকারটা অন করে কাশেম আঙ্কেল আর মায়ের সামনে ধরলাম। ওপাশ থেকে বাবার রাগান্বিত নার্ভাস কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছে। আমি গভীর এক শীতলতায় চোখ বন্ধ করলাম। একদিকে আমার জন্মদাতা পিতা যে নিজের স্বার্থের জন্য আমার দাদার দেওয়া সে সম্বলটুকু কেড়ে নিতে চায়, অন্যদিকে আমার মায়ের দীর্ঘ 6 বছরের নীরব কান্না। আমি ফোনে মুখ রেখে অত্যন্ত শান্ত ও চিবিয়ে চিবিয়ে বললাম, শুনুন মিস্টার রহমান, আপনার নতুন স্ত্রী তো আজ মা হওয়ার সুখবর পেয়েছে। ওনাকে নিয়ে উৎসব করুন। আর হ্যাঁ, কাশেম আঙ্কেল আমার সামনে বসে আছেন, আপনার সেই বাজারে জমি বিক্রির দলিলটা ওনার হাতেই আছে। আপনি তো আমাদের জীবন থেকে সই ছাড়াই চলে গিয়েছিলেন, তাই না? তাহলে এখন কোন সাহসে আমাদের কাছে সই চাইতে লোক পাঠালেন? বাবার ওপাশ থেকে আকুল চিৎকার শোনা গেল, মেহেজাবিন, ওটা আমার বাপের সম্পত্তি। তোরা সই না দিলে আমার কোটি টাকার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। আমি রাস্তায় বসে যাব। তাহলে রাস্তায় বসুন মিস্টার রহমান, কারণ ডাক্তার মেহেজাবিন আর তার কোনো জালিয়াত বায়নানামায় সই করবে না। আমি ফোনটা কেটে দিয়ে কাশেম আঙ্কেলের দিকে তাকালাম। দরজার দিকে আঙুল উঁচিয়ে বললাম, আঙ্কেল, আপনি দলিলটা নিয়ে চলে যান, বাবাকে বলবেন কোর্টে দেখা হবে। কাশেম আঙ্কেল স্তব্ধ হয়ে ফাইলটা নিয়ে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে তখন এক শ্মশান নীরবতা, কিন্তু এর ঠিক 20 মিনিট পর আমাদের ফ্ল্যাটে কলিং বেলটা একটানা বাজতে শুরু করলো। কেউ যেন পাগলের মতো দরজা ধাক্কাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার পায়ের তলা মাটি সরে গেল। দরজায় আমার বাবা কিংবা সুরাইয়া বেগম নেন, এক সম্পূর্ণ অপরিচিত ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ওনার ঠিক পেছনে একটা চেনা 16 বছরের কিশোর ছেলে দাঁড়িয়ে, যার মুখটা সুরাইয়া বেগমের চেম্বারে ফেলে আসা ছবির সে ছেলের অবয়বের সাথে হুবহু মিলে যায়। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, আপনি কি ডাক্তার মেহেজাবিন? আমি সুরাইয়ার প্রাক্তন স্বামী, আরও সুরাইয়ার ছেলে। আপনার বাবার আসল রূপটা আপনার মাকে দেখানোর জন্য আজ আমি এখানে এসেছি।